এক আমেরিকান পাইলট শত্রু দেশ ইরানের একেবারে ভেতরে, তার বেঁচে থাকা আর উদ্ধারের এক অবিশ্বাস্য গল্প। চলুন আজ এই রুদ্ধশ্বাস কাহিনীর গভীরে যাওয়া যাক। উই গট হিম। ডোনাল্ড ট্রাম্পের শুধু এই ৩টা শব্দ, কিন্তু এই ছোট্ট একটা পোস্টের পেছনে লুকিয়েছিল এক বিশাল রুদ্ধশ্বাস অভিযান। আমরা এই গল্পটা শুরু করছি একদম শেষ থেকে, কিন্তু প্রশ্ন হল, এই এক লাইনের ঘোষণার আগে ঠিক কি ঘটেছিল? শত্রু দেশের এত গভীরে তাদের নাকের ডগা থেকে একজন পাইলটকে বের করে আনা, এটা কিভাবে সম্ভব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। মানে একটা প্রায় অসম্ভব মিশনকে কিভাবে সম্ভব করা হলো। আচ্ছা, তাহলে চলুন গল্পের একেবারে শুরুতে ফেরা যাক। ঠিক কিভাবে এই সংকটে শুরু হয়েছিল? পুরো অপারেশনটা ছিল মাত্র ৪৮ ঘণ্টার। একবার ভাবুন, ৩রা এপ্রিল একটা আমেরিকান F-15E জেটকে ইরানের জ্যাগ্রোস পাহাড়ে গুলি করে নামানো হলো। সেখান থেকেই শুরু হলো সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। একজন পাইলটকে সাথে সাথেই উদ্ধার করা গেলেও অন্যজনের জন্য শুরু হলো তীব্র এক তল্লাশি, আর এই টানটান উত্তেজনা চলল টানা ২ দিন ধরে। ব্যাপারটা ছিল দুই পক্ষের জন্য দুই রকম। মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে তাদের পাইলটকে জীবিত ফিরিয়ে আনা। ওদিকে ইরানের উদ্দেশ্যও পরিষ্কার, এই পাইলটকে ধরতে পারলে দর কষাকষির জন্য তাদের হাতে চলে আসবে এক বিশাল ট্রাম্প কার্ড। একদিকে জীবন বাঁচানোর লড়াই, আরেকদিকে কৌশলগত লাভের চেষ্টা। এই দুই বিপরীত লক্ষ্যই পরিস্থিতিকে একটা আগুনের গোলার মতো বানিয়ে ফেলেছিল। শুধু যে ইরানি বাহিনী শত্রু ছিল তা কিন্তু নয়, পাইলটের আসল লড়াইটা ছিল প্রকৃতির সাথেও। বিমানটা যেখানে ক্র্যাশ করেছিল, মানে ইরানের কোহগুলুয়ে আর বোয়ের আহমদ প্রদেশ, ওটা ছিল এক কথায় ভয়ঙ্কর একটা জায়গা। চারদিকে শুধু রুক্ষ শুষ্ক পাহাড়, না আছে এক ফোঁটা জল, না আছে মাথা গোজার মতন কোনো আশ্রয়। এমন একটা জায়গায় একা টিকে থাকাটাই তো একটা যুদ্ধ। তো এই ৪৮ ঘণ্টা ধরে ঠিক কি হয়েছিল? চলুন এবার সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের একেবারে ভেতরে ঢোকা যাক, যেখানে প্রতিটা সেকেন্ডের দাম ছিল বিলিয়ন। ইরান আমেরিকান পাইলটদের ধরার জন্য বিলিয়ন তুমানের পুরস্কার ঘোষণা করেছিল। ভাবা যায়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শোনা যায় ইরানের জাতীয় খেলোয়াড়রা পর্যন্ত তাদের পাওয়া মেডেলগুলো পুরস্কার হিসেবে দিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছিল। মানে পাইলটদের ধরার জন্য পুরো দেশ যেন মরিয়া হয়ে উঠেছিল। আর ময়দানে দুই পক্ষই তাদের সেরা শক্তি নিয়ে নেমেছিল। একদিকে আমেরিকার নামিয়েছিল শত শত স্পেশাল ফোর্স, রেস্কিউ হেলিকপ্টার, আকাশে উড়ছিল রিপার ড্রোন, এমনকি সিআইএ পর্দার আড়াল থেকে ভুল তথ্য ছড়িয়ে ইরানকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। আর অন্যদিকে ইরানের এলিট ফোর্স আইআরজিসি কমান্ডাররা তো ছিলই, সাথে ছিল স্থানীয় উপজাতীয় বাহিনী, আর পুরস্কারের লোভে যোগ দিয়েছিল হাজার হাজার সাধারণ মানুষ। এটা ছিল একটা পুরো দস্তুর যুদ্ধ। কিন্তু এই উদ্ধার অভিযানের জন্য আমেরিকাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। এটা কোনো সিনেমার মতো সহজ মিশন ছিল না। এই অপারেশনে তাদের 2টো রেস্কিউ হেলিকপ্টার খোয়াতে হয়। শুধু তাই নয়, শত্রুপক্ষের হাতে যাতে তাদের প্রযুক্তি না পড়ে, সেজন্য নিজেদের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ নিজেদেরই বোমা মেরে উড়িয়ে দিতে হয়েছে। যখন ইরানি তল্লাশি দল খুব কাছে চলে আসছিল, মার্কিন বাহিনী তাদের উপর সরাসরি আক্রমণও করেছে। মানে এটা ছিল একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র। আচ্ছা, এত কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ওই পাইলট একা একা ওই ভয়ঙ্কর পরিবেশে ৪৮ ঘণ্টা টিকেছিলেন কিভাবে? এর রহস্যটা কি? কোনো বিশেষ প্রশিক্ষণ নাকি অত্যাধুনিক প্রযুক্তি? এর উত্তরটা লুকিয়ে আছে 4টা অক্ষরের মধ্যে, SERE, মানে SER। এর পুরো মানে হল সার্ভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স আর এসকেপ। এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চলে আসা মার্কিন সেনাবাহিনীর একটা বিশেষ আর খুব কঠিন ট্রেনিং। এটা শুধু কিছু কৌশল শেখায় না, এটা একটা মানসিকতা তৈরি করে দেয়। চরম বিপদের মুখে কিভাবে শান্ত থাকতে হবে আর টিকে থাকতে হবে সেটাই শেখানো হয়। এই সারি প্রোটোকলের 4টা মূল ধাপ আছে। ধাপ 1, সার্ভাইভ, মানে প্লেন ক্র্যাশের পর যে কোনো মূল্যে প্রাণে বাঁচা আর পরিস্থিতিটা বোঝা। ধাপ 2, ইভেড, মানে আশপাশের পরিবেশকে কাজে লাগিয়ে শত্রুর চোখ এড়িয়ে চলা। ধাপ 3, রেজিস্ট, যদি ধরা পড়েই যায় তাহলে অত্যাচার সহ্য করা, কোনো তথ্য না দেওয়া।
আর শেষ ধাপ এসকেপ, প্রথম সুযোগ পাওয়া মাত্রই শত্রুর হাত থেকে পালানো। এই প্রত্যেকটা ধাপের জন্য পাইলটদের এমনভাবে তৈরি করা হয় যা আমরা কল্পনাও করতে পারব না। তবে প্রশিক্ষণের সাথে সাথে ছিল অবিশ্বাস্য প্রযুক্তি। পাইলটের ইজেকশন সিটটাকে আমরা শুধু একটা চেয়ার ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। ওটা আসলে একটা চলন্ত সার্ভাইভাল পড। বিপদের সময় এটা শুধু পাইলটকে বিমান থেকে বের করে দেয় না, এটা নিজে একটা লাইফ সাপোর্ট সিস্টেম হয়ে যায়। এই সিটটা একজন মানুষকে প্রায় 7 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। আর এই সিটের সাথেই লাগানো থাকে একটা সার্ভাইভাল কিট। ভাবছেন কি আছে এর ভেতরে? আছে, শুনুন। ইজেক্ট করার সাথে সাথেই চালু হয়ে যায় এমন একটা জিপিএস বিকন যাতে রেস্কিউ টিম তাকে খুঁজে পায়। আছে হাই ক্যালোরি খাবার, জল সাফ করা ট্যাবলেট, ফার্স্ট এড কিট, সিগন্যাল দেওয়ার জন্য ফ্লেয়ার আর স্মোক গ্রেনেড, এমনকি আত্মরক্ষার জন্য একটা হ্যান্ডগান আর একটা ভাঁজ করা রাইফেলও থাকে। মানে টিকে থাকার জন্য যা যা দরকার প্রায় সবকিছুই। তো পাইলটকে তো উদ্ধার করা হলো, মিশন সফল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ঘটনার পর এর ভূ-রাজনৈতিক প্রভাবটা কিন্তু রয়ে গেছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। আসলে এই ৪৮ ঘন্টার মিশনটা শুধু একটা উদ্ধার অভিযান ছিল না, এটা ছিল আমেরিকার একটা শক্ত বার্তা। বার্তাটা হলো তাদের সেনাবাহিনীর মূল নীতি, লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কাউকে পেছনে ফেলে আসা যাবে না। এটা শুধু মুখের কথা নয়, তারা নিজেদের লোককে ফিরিয়ে আনতে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, তা শত্রুদেশ যত গভীরেই হোক না কেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই ঘটনা নিয়ে দুই পক্ষেরই নিজেদের গল্প আছে। দুই পক্ষই নিজেদের বিজয়ী হিসেবে দাবি করছে। আমেরিকার দৃষ্টিকোণ থেকে এটা তাদের সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে প্রমাণ যে তারা শত্রু দেশের ভেতরে ঢুকেও নিজেদের লোককে ফিরিয়ে আনতে পারে। আর ইরানের দিক থেকে দেখলে আমেরিকার মতো দেশের একটা আধুনিক F-15 যুদ্ধ বিমানকে গুলি করে নামানো, এটাই তো একটা ঐতিহাসিক সাফল্য। তাদের প্রচারণার জন্য এটা একটা বিরাট জয়। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যখন একজন সৈন্য শত্রু দেশের ভেতরে আটকা পড়ে, তখন একটা উদ্ধার অভিযান আর একটা পুরোদস্ত যুদ্ধের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? কোথায় গিয়ে সেই সীমারেখাটা মুছে যায়? এই প্রশ্নটা কিন্তু ভাবনার খোরাক যোগায়।